আপনাদের পেঁয়াজের বয়স যখন দেখবেন ৭০ দিন হচ্ছে, ঠিক সেই সময় থেকে পেঁয়াজটা ধীরে ধীরে ফোলা শুরু করে। আর ৯০ দিন যখন বয়স হয়ে যায়, খেয়াল করে দেখবেন পেঁয়াজের ৩০ থেকে ৪০% কিন্তু ফুলে যায়, মানে বড় হয়ে যায়। আর ৯০ দিনের পরে যে বাকি থাকে ৩০ দিন, অর্থাৎ ১২০ থেকে ২৫ দিনের মাথায় আপনারা জমি থেকে সম্পূর্ণ পেঁয়াজ তুলে নিয়ে তারপরে বাড়ি নেবেন। তো এই যে ৯০ দিন সময়টা, ৮৫ থেকে ৯০ দিন, এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এতদিন ধরে আপনি যে পরিচর্যা যত্ন করেছেন, সার দিয়েছেন, জমিতে কীটনাশক দিয়েছেন, ঠিক এই ৩০ দিনে আপনি চোখে দেখতে পাবেন, মানে আপনার পরিশ্রমের ফসল সেটা কিন্তু আপনি চোখে দেখতে পাবেন। এক এক দিনে পেঁয়াজ কিন্তু নিচে এইভাবে দ্রুততার সাথে নামছে, ঠিক আছে? আর এই সময় আপনাদের একটা কাজ করতে হবে, সামান্য পরিচর্যা। আর এই পরিচর্যা ৯০ দিন, ৮৫ থেকে ৯০ দিনের ভিতরে যদি এটা করেন আপনারা চাষি ভাই, তাহলে আপনি ১০ দিনে যে পেঁয়াজ ফুলেছে আপনার, তার মানে দ্বিগুণেরও বেশি আকারে যেমন বাড়বে, ওজনেও তেমন বাড়বে, মানে ডাবল হবে। তো আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করছি এই ৮৫ থেকে ৯০ দিনে পেঁয়াজের কোন পরিচর্যা করবেন, যাতে করে ১০-১২ দিনের ভিতরে আপনার পেঁয়াজকে আপনি ডাবল করতে পারবেন আকারে এবং ওজনে। দেখুন, পেঁয়াজ বড় করতে গেলে কতগুলি উপাদান এই সময় গাছের ভীষণভাবে প্রয়োজন। দেখুন, এই যে গাছের যে কন্ডিশন দেখছেন, এটা ৯০ দিন পার হয়েছে। তো যখন আপনার ৮৫ থেকে ৯০ দিন, তখন যে খাবারগুলো দরকার মানে নিচে পেঁয়াজ নামানোর জন্য, প্রথম হচ্ছে ক্যালসিয়াম, ২ নম্বর আপনার ফসফরাস, ৩ নম্বর পটাশ, আর আরেকটা হচ্ছে বোরন। আর যদি আরও দ্রুত তার সাথে নামাতে চান, তাহলে সেখানে একটা পিজিআর আপনাকে প্রয়োগ করতে হবে জমিতে। তাহলে ফল আপনি চোখে দেখতে পাবেন ১০ দিনে কেমন পরিবর্তন হচ্ছে। চাষি ভাই, এই সময় দেখুন, এই যে পেঁয়াজগুলো, এইগুলো কিন্তু খুব দ্রুততার সাথে বাড়ছে। ওপরে খেয়াল করেছেন, গাছও রয়েছে, আবার নিচে পেঁয়াজও বাড়ছে, মানে দ্রুততার সাথে কিন্তু কোষের বিভাজন হচ্ছে। আর এই কোষ বিভাজনের সময়, এই সময় চাষি ভাই যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে বোরন, ক্যালসিয়াম আর ফসফরাস। এই ৩টে পেঁয়াজকে কিন্তু দ্রুততার সাথে বড় হতে সাহায্য করবে। আর এর ভিতরে যে স্টোরেজ আছে, স্টোরেজ মানে শস্য, যে কোনো শস্য দানা বলুন অথবা কন্দজাতীয় ফসল বলুন, ফল বলুন, সেটা যখন পরিপূর্ণতার পথে যায়, সেই সময় পটাশ, এই পটাশের ভীষণভাবে প্রয়োজন হয়। আর যদি দ্রুততার সাথে নামাতে হয়, সেক্ষেত্রে পিজিআরের প্রয়োজন হয়। তো এই কয়টা বিষয় আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ারলি আলোচনা করব, এবং কোনটা কখন দেবেন, কার সঙ্গে মেশাবেন, কি পরিমাণে দেবেন, এটা আজকে আলোচনা করব। আপনারা প্রয়োগ করে দেখুন, কি তাড়াতাড়ি বড় হয় এবং ফলন কয়েক গুণ বৃদ্ধি পাবে। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যাদের কাছে প্রথম ভিডিওটি পৌঁছালো, অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত আমার চাষের ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরি এবং শেয়ার করি, চাষ পদ্ধতি, অভিজ্ঞতা এগুলো শেয়ার করি। চাষি ভাই, আপনাদের একটা জিনিস দেখাই, এই গাছটাকে ভালো করে ফলো করুন। আমার এই যে আঙুল দেখছেন, এই পেঁয়াজের ওপর থেকে এই অংশটা আঙুল পর্যন্ত, এইটা হচ্ছে, আগেও আপনাদের বলেছিলাম, এটা স্টোরেজ। এইটা যত আপনি শক্তিশালী এবং মোটা করতে পারবেন, নিচের পেঁয়াজটা কিন্তু তত আপনি বড় পাবেন। আর ওপরে যে পাতা, পাতাতে কন্টিনিউ খাবার তৈরি করছে। আর এখন যে সময়টা যাচ্ছে ৭০ দিনের পরে, ধীরে ধীরে এই খাবারটা ওপরে, মানে এর ভেজিটেটিভ গ্রোথ তো শেষ হয়েছে, সেই খাবারটা এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, আর পেঁয়াজ বড় হচ্ছে। আর এইখানে আমার আঙুলে যেটা স্টোরেজ বলছি, এই যে মোটা অংশটা, কেমন, এইখানে যে খাবারটা আছে সেটাও কিন্তু নিচে যাবে। আর এইটা মোটা হলে সেটা তো পেঁয়াজ, এখানে প্রচুর খাবার আছে, সেটা নিচে পেঁয়াজে যাবে, পেঁয়াজও মোটা হবে, এটা স্বাভাবিক ঘটনা। এইবার অনেক চাষি ভাই একটা সমস্যায় ভোগেন। দেখুন, আমি যে স্টোরেজের কথা বলছি, এটা অনেক চাষি ভাই লম্বা হয়ে যায়, ঠিক আছে? এইটা মোটামুটি আপনি যদি ৪ আঙুলের ভিতরে রাখতে পারেন, পেঁয়াজ থেকে ওপরে ৪ আঙুলের ভিতরে রাখতে পারেন, সেটা হচ্ছে পারফেক্ট হয়। এটা যদি বেশি লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজটা নিচে নামতে চায় না, কেমন? আর এই লম্বা হয়ে যাওয়ার কারণ হচ্ছে দুটো ফ্যাক্টর। ১ নম্বর হচ্ছে আপনার জমিতে যে যখন সেচ দিচ্ছেন, জমিতে হয় জল আটকে থাকছে, না হলে সেচ দেওয়ার পর বৃষ্টি পাচ্ছে, মানে জলের মেনটেনেন্স আপনি ঠিকঠাক করতে পারছেন না। আরেকটা হচ্ছে জমিতে আপনি চাপানে হয় ডিএপি দিচ্ছেন, না হলে কি দিচ্ছেন, আপনি ইউরিয়া দিচ্ছেন নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য। নাইট্রোজেনের সঙ্গে যদি পটাশ, এই দুটোর যদি একটা সঠিক মিশ্রণ তৈরি না হয়, নাইট্রোজেনের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায়, তাহলে স্টোরেজটা লম্বা হয়ে যায়, ফলন সেক্ষেত্রে কিন্তু চাষি ভাই কম হয়ে যায়। এই জন্য পটাশ পেঁয়াজের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান। এটা নাইট্রোজেনের সঙ্গে সঠিক উপাদানে মিশিয়ে, সঠিক পরিমাণে মিশিয়ে জমিতে প্রয়োগ করলে তবেই গাছগুলো, আর ওইদিক জল ব্যবস্থা,
জমির মাটি হবে একদম আলগা ঝিরঝিরে, ঠিক না? যখন জমিতে জল দেবেন সাথে সাথে মাটিতে যদি টেনে নেয় তাহলে পেঁয়াজ গাছগুলো এরকম বেটে বেটে আর গোল গোল পেঁয়াজ পাওয়া যায়। এইবার ঠিক এই সময় চাষি ভাই জমিতে সার ব্যবস্থার কথা বলি, খুব সামান্য চাষি ভাই। সেটা কখন আর কি? দেখুন, যখন আপনার শেষ সেচ দিচ্ছেন জমিতে, তারপরে আর দেবেন না, ১ থেকে আপনার প্রায় ১.৫ মাস আপনি শুকাবেন। সেটা কতদিন হয় বলুন তো? ৮০ থেকে ৮৫ দিনের মাঝখানে। ঠিক যখন সেই সময়টা জমিতে আপনি সেচ দিচ্ছেন, সেচের আপনি যে সারটা দেবেন সেটা হচ্ছে ১ বিঘাতে ৬ কেজি পটাশ দেবেন। ওই যে বললাম পটাশের চাহিদা ভীষণ পরিমাণে লাগবে, কারণ নিচে তো পেঁয়াজ বড় হচ্ছে। ৬ কেজি পটাশ দেবেন আর সঙ্গে ১ কেজি বোরন মেশাবেন। যদি মনে হয় আপনার ১ বিঘা জমিতে ছেটাতে অসুবিধা হচ্ছে, কেমন, তাহলে সঙ্গে কিছু বালি মিশিয়ে নিন বা মাটি মিশিয়ে নিন, তারপরে ভালো করে জমিতে ছিটিয়ে হালকা সেচ দিন। ঠিক আছে? পাইপের মুখ খুলে খুলে জায়গায় জায়গায় খুলে খুলে দিন, তাহলে অল্প জলে এরিয়াটা ভিজে যাবে আর রসে রসে আপনার সেচটা হয়ে যাবে, হালকা সেচ কিন্তু। আর যখন সেচ দিলেন তার ১ দিন বাদে বা ২ দিন বাদে যখন পা ভর হবে তখন ক্যালসিয়াম নাইট্রেট দেবেন। ঠিক আছে? যে ক্যালসিয়াম নাইট্রেট বলছি সেটা হচ্ছে ১ বিঘাতে বা ৩৩ শতকে আপনার মাত্র ৩ কেজি ক্যালসিয়াম নাইট্রেট দেবেন। তো এই ক্যালসিয়াম নাইট্রেট আপনি যদি দেন তাহলে এখানে ক্যালসিয়াম, ওই যে বললাম পেঁয়াজটা বড় হওয়ার জন্য ক্যালসিয়াম, ফসফরাস আর পটাশের দরকার হয়, তো ক্যালসিয়াম এই ক্যালসিয়াম নাইট্রেটের ভিতরে পাওয়া যাবে। সঙ্গে সামান্য পরিমাণ নাইট্রোজেন, সেটা নাইট্রেট রূপে পাওয়া যায়। গাছ খাদ্য গ্রহণ করতে পারবে ক্যালসিয়াম নাইট্রেট থেকে। আর বোরন, যেটা বোরন আপনার পেঁয়াজ যেমন বড় হবে সেরকম চকচকে করবে পেঁয়াজগুলোকে। আর পটাশ, সেটা তো বললাম আপনাদের বড় করার জন্য ভীষণ উপযোগী। তো এই সামান্য খরচটুকু আপনারা যে সেচটা দিচ্ছেন সেই সময় করবেন। এইবার যখন সেচ দিলেন ৮৫ দিনে, ৯০ দিনে দেখবেন জমিতে জো হচ্ছে, রসও থাকবে, সেই সময় ওপরে আপনার স্প্রে করতে হবে এবং খরচ খুব সামান্য। দেখুন সেই স্প্রের কথাটা বলি। ৯০ দিনে জমিতে যখন যাবেন, পাতাগুলো যদি মনে হয় বেশ সবুজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ০,০৫০ নেবেন। ১৫ লিটার জলের জন্য ডোজ একবারে বলি, ১৫ লিটার জলের জন্য ৫০ থেকে ৬০ গ্রাম নেবেন। ৫০ গ্রাম নিন। ০,০৫০ পটাশিয়াম সালফেট বলে যেটাকে, যার ভিতরে পটাশ আছে এবং সালফার আছে। ইফকো কোম্পানি এবং অ্যারাইস কোম্পানির আপনারা পেয়ে যাবেন। আর বাংলাদেশের চাষি ভাই, আপনারা ওখানে যে কুইক পটাশ পাওয়া যায় এসিআই ক্রপের, একই সেম টেকনিক্যাল, ওর ভিতরেও আপনার ৫০% পটাশ, ১৭% সালফার আছে। তো এটা নিলেন ৫০ গ্রাম। তার সঙ্গে যেটা সলু বোরন বলে, মানে 20% যেটা বোরন বলে, সেই বোরন নেবেন আপনারা ১ লিটার জলে ওই মোটামুটি ১.৫ গ্রাম মতো। তার মানে ১৫ লিটারে আমি বলে দিই ১ চার-চারে ২৫ গ্রাম নেবেন। ঠিক আছে? এই দুটো কিন্তু আলাদা মেশাবেন, কারণ যখন ০,০৫০ আপনারা দেবেন তখন জলটা ঠান্ডা হয়ে যায়, বোরনটা মিশতে চাইবে না। এইবার এই যে মেশালেন, তো এরপরে ধরুন চাষি ভাই কিছু কিছু জমিতে গাছের পাতা হলুদ মনে হচ্ছে, কেমন, গাছের পাতাগুলো সবুজ নেই, একটু হলদে টাইপের আছে, ফ্যাকাশে লাগছে, সেক্ষেত্রে আপনারা ০,৫২,৩৪ মনে করবেন সেখানে ফসফেট এর পরিমাণ কম আছে, সেটা চাহিদা পূরণ করার জন্য ০,৫২,৩৪, ৫২% ফসফেট, ৩৪% পটাশ আছে। ঠিক আছে? মনোপটাশিয়াম ফসফেট বলা হয় ওটাকে। এটা আপনারা নেবেন। কার পরিবর্তে? ০,০৫০ পরিবর্তে ০,৫২,৩৪ নিলেন, সঙ্গে বোরন নিলেন। তারপরে আপনারা জমিতে স্প্রে করে দেবেন বিকাল ৩টের দিকে। এবার সেম এই ০,০৫০ আর বোরন ধরুন ৯০ দিনে দিলেন। এবার পেঁয়াজের আর ১৫ দিন ওয়েট করুন, তখন কত দিন? ১০৫ দিন হচ্ছে। ঠিক ১০৫ দিনে আর একবার জমিতে স্প্রে করে দেবেন। কত টাকা খরচ হয়? এক চার্জারে আমাদের ০,০৫০ ৫০ গ্রাম, এখানে আপনার খরচ হবে বোধহয় ৯ টাকা ১০ টাকা মতো খরচ হবে। আর বোরনে ওই রকম ৫-৭ টাকা খরচ হবে, কি ১০ টাকা খরচ হলো। তো সামান্য খরচটুকু যদি করেন চাষি ভাই, ফলন কিন্তু অনেক বেশি পাবেন। এইবার আসি পিজিআরের কথা। পিজিআর দেখুন চাষি ভাই, যে সমস্ত চাষি ভাই আপনারা চান আমাদের পেঁয়াজ আরও তাড়াতাড়ি নামাবো, বা কোনো কারণে আপনার জলের সমস্যা হোক, সারের সমস্যাই হোক, পেঁয়াজ নামতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে। আর এমনি আপনারাও কিন্তু পিজিআর ব্যবহার করতে পারেন। তার নাম হচ্ছে পেঁয়াজের সবথেকে বেটার, যেটা ৮৫-৯০ দিনে আপনারা সেচ দেওয়ার পর মাটির নরম থাকা অবস্থায় স্প্রে করবেন, তার নাম প্যাক্লোবুট্রাজল। এই প্যাক্লোবুট্রাজল 40%, যেটা টাবুলি নামে সুমিটোমো কোম্পানির ভিতরে আছে। ১৫ লিটার জলের জন্য আপনারা ৩ ml মেশাবেন, মাত্র ৩ ml মিশিয়ে জমিতে স্প্রে করবেন। আর যখন ১০৫ দিন
আবার আর একবার স্প্রে করবেন, সেটা হচ্ছে মাঝে 15 থেকে 20 দিন গ্যাপ চাই, তাহলে সেটা 105 দিন হচ্ছে। সেখানে প্যাক্লোবুট্রাজল আপনারা স্প্রে করুন, সেটা হচ্ছে আপনার বোধহয় 25%, ঠিক আছে, ওটা বোধহয় 25%, সেটা হচ্ছে কাল্টার সিনজেন্টা কোম্পানির। ওটা 6 থেকে 7 ml দেবেন 15 লিটার জলে, দিয়ে স্প্রে করে দেবেন। দেখবেন পেঁয়াজের আকার কতটা বৃদ্ধি হয়। কারণ এই যে প্যাক্লোবুট্রাজল, দেখুন কথা একটু না বললেই নয়, এটা হচ্ছে এই যে পেঁয়াজ গাছগুলো দেখছেন, এর ভিতরে, দেহের ভিতরে কিন্তু জিব্বেরেলিক অ্যাসিড তৈরি হয় চাষি ভাই, কেমন? আর গাছের বৃদ্ধির জন্য জিব্বেরেলিক অ্যাসিড দায়ী, লম্বা করে গাছকে। তো গাছের টোটালি বৃদ্ধি বন্ধ করে দেয়। আর যে খাদ্য, এই পাতায় যে খাদ্যটা তৈরি হয় আর নিচেই যে স্টোরেজ আছে, এই স্টোরেজের ভিতরে যে খাদ্যটা আছে সেটা নিচের দিকে রিভার্সে পাঠানোর কাজ করে হচ্ছে কাল্টার। আর যখনই নিচের দিকে দ্রুততার সাথে পাঠাবে তখনই তো আপনার পেঁয়াজ ফুলছে। এই নিয়মে কাল্টারটা কিন্তু কাজ করে। তো সেটা আপনারা দিতে পারেন। আর যে সমস্ত চাষি ভাই আপনারা মনে করছেন আপনারা স্টোরেজ করবেন, 3-4 মাস আপনারা ইজিলি রাখতে পারেন মানে পিজিআর দিয়ে। কিন্তু যদি দীর্ঘদিনের জন্য, প্রায় 1 বছরের জন্য রাখতে হয়, সেক্ষেত্রে আপনারা, আমি বলবো যে পিজিআর ব্যবহার করবেন না, স্বাভাবিক নিয়মে জমিতে ছেড়ে দেবেন। ওই যে যেগুলো বললাম, যে সারগুলো দিলেন, ক্যালসিয়াম নাইট্রেট মেট্রেট দিয়ে যে সারগুলো দিলেন, আর যে মানে ওপরে যে স্প্রে করলেন 0050 বা 05234 দিয়ে, বোরন দিয়ে, ব্যাস এটা করে দিয়ে আপনারা জমিতে ছেড়ে দিন। গাছকে ভালো করে শুকান, একদম 100% শুকান, ঝনঝনে করে পেঁয়াজ নিয়ে বাড়িতে রাখুন, দেখবেন তাহলে পেঁয়াজ আপনি 1 বছর রাখতে পারবেন। পিজিআর এক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন না। এই পেঁয়াজগুলো তুলতে চাষি ভাই এখনও তো দেখুন মিনিমাম আপনার 1 মাসের ওপরে, প্রায় 40 দিন সময় লাগবে, ঠিক না? তো যত ধীরে ধীরে মাথা পোড়াটা নিচে নামবে, পেঁয়াজগুলো কিন্তু তত বড় হবে। তো ঠিক এই সময় আপনারা একটা কিন্তু লাস্ট স্প্রে করে দিতে পারেন মাথা পোড়ার জন্য, ঠিক আছে? তো সেটা হচ্ছে চাষি ভাই, একদম নতুন বার হয়েছে বায়ার কোম্পানির অ্যাসার্বো, একবার দিয়ে দিন, 20 দিন টেনে দেবে। খুব ভালো ওষুধ, মাথা পোড়ায় দারুণ কাজ হয়। তো লেটেস্ট এই ওষুধটা আপনারা স্প্রে করে দিন, আর কিচ্ছু লাগবে না। আর বাংলাদেশের চাষি ভাই আপনাদের বোধহয় বায়ারের অ্যাসার্বো ওখানে এখনও বার হয়নি, তাহলে সেখানে আপনারা রিডোমিল গোল্ড অথবা অ্যামিস্টার টপ এই জাতীয় কিছু ব্যবহার করে দিন, স্প্রে করে দিন, শেষ স্প্রেটা। শেষবেলার ছত্রাকনাশকের সঙ্গে আপনারা কীটনাশকও মিশিয়ে দিতে পারেন। এক্ষেত্রে সবথেকে ভালো হয় ইমিডাক্লোরাপিড এবং ফিপ্রোনিলের মিশ্রণ। আপনারা ইমিডাক্লোরাপিড 40%, ফিপ্রোনিল 40%-এর যে মিশ্রণ আমাদের এখানে পাওয়া যায়, সেটা ঘাড়াড়া কোম্পানির পলিশ, খুব ভালো কাজ হয়। লিসেনটাও আপনারা ব্যবহার করতে পারেন। বাংলাদেশের চাষি ভাই আপনারা ইমিটাপ ব্যবহার করতে পারেন, বায়ার কোম্পানির কনফিডার ব্যবহার করতে পারেন, সঙ্গে ফিপ্রোনিল মেশাতে পারেন, থাইমোথাক্সাম মিশিয়ে জমিতে দিয়ে দিন। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।